আসসালামু আলাইকুম বন্ধুরা। সালাম ভয়েসে স্বাগতম। প্রিয় বন্ধুরা, কোনো এক দেশের এক বাদশা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত নেক এবং ভালো মানুষ। এই বাদশার একজন খুব সুন্দর এবং সৎ স্বভাবের সহজাদাও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যখন এই সহজাদার বয়স ১০-১২ বছর হল, তখন রানী ইন্তেকাল করলেন। বাদশা তার রানীকে খুব ভালোবাসতেন। দরবারের সবাই জানত যে বাদশা তার ছেলেকে যেমন ভালোবাসতেন, তেমনি রানীকেও অসম্ভব মহাব্বত করতেন। এই ভালোবাসার কারণেই শুরুতে বাদশা দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি। কিন্তু যখন তিনি অনুভব করলেন যে মায়ের মৃত্যুর পর সহজাদার দেখভাল করার মতো কেউ নেই, তখন তিনি দ্বিতীয় বিয়ে করে নিলেন। সহজাদার সৎ মা, অর্থাৎ বাদশার নতুন রানী, বাদশার জন্য খুব ভালো স্ত্রী প্রমাণিত হলেন ঠিকই, কিন্তু তিনি সহজাদার জন্য ভালো মা হতে পারলেন না। বাদশা তার ছেলের ওপর দ্বিতীয় স্ত্রীর এই দুর্ব্যবহারের কথা টেরই পেতেন না, কারণ সহজাদা ছিল অত্যন্ত নেক এবং সে তার বাবাকে কোনো দুঃখ দিতে চাইত না। সে বুঝত যে তার বাবা শুধু তার কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করতে চাননি, এবং পরবর্তীতে যদি করেছেনও, তবে সেটা তার আরামের জন্যই করেছেন। বাদশার উপস্থিতিতে সৎ মা তার ওপর খুব আদর দেখাত, কিন্তু যখনই বাদশা রাষ্ট্রীয় সফরে বাইরে যেতেন বা রাজকার্যে ব্যস্ত থাকতেন, তখনই সৎ মা সহজাদার ওপর নানা ধরনের জুলুম করত। তাকে ঠিকমতো খাবার দিত না, কটু কথা বলতো এবং রাতে বারবার জাগিয়ে দিয়ে তাকে কষ্ট দিত। এত সব অত্যাচার সত্ত্বেও সহজাদা এতটাই শরীফ আর নেক ছিল যে সে তার বাবার কাছে কখনো কোনো অভিযোগ করেনি। এমনকি বাবার সামনে মায়ের সাথে এমন আচরণও করত না যাতে বাদশা তার কষ্টের কথা বুঝতে পারেন। এভাবেই দিন কাটতে লাগল। সৎ রানী আসলে এই চিন্তায় থাকত যে বাদশার পর উত্তরাধিকারী তো এই সহজাদাই হবে, আর যদি তার নিজের কোনো সন্তান হয়ও, তবুও এই সহজাদার উপস্থিতিতে তার নিজের ছেলে বাদশা হতে পারবে না। এই হিংসা আর জ্বালা তাকে শান্তিতে থাকতে দিত না। তাই দিনরাত সে সহজাদাকে কষ্ট দিত এবং ভাবত যে কোনো না কোনোভাবে সহজাদা যেন মারা যায় অথবা পাগল হয়ে যায়। একদিন সৎ মায়ের দুর্ব্যবহারের কারণে সহজাদা এতটাই ব্যথিত হল যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। যখনই সহজাদা কোনো দুঃখ পেত, সে তার মরহুমা মাকে মনে করত। আজও সে ঘুমানোর আগে মাকে মনে করে কাঁদছিল এবং কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল। সে ঘুমানোর অল্প কিছুক্ষণ পরেই তার স্বপ্নে তার মা এলেন। সহজাদা বাদশার কাছে কখনও সৎমায়ের অভিযোগ না করলেও স্বপ্নে মাকে দেখে নিজের সমস্ত দুঃখ কষ্ট তার সামনে উগড়ে দিল। তার মা ছিলেন একজন নেককার নারী। তিনি স্বপ্নেও তার ছেলেকে সবরের অর্থাৎ ধৈর্যের উপদেশ দিলেন এবং সৎ মায়ের সাথে বেয়াদবি না করার প্রতিশ্রুতি নিলেন। সহজাদা স্বপ্নেই মায়ের কাছে ওয়াদা করল যে সে কখনও তার সৎ মায়ের সাথে বেয়াদবি করবে না। মা তার ছেলের কপালে চুমু খেয়ে বললেন, দেখো, কাল তোমার বাবার দরবারে ঘোড়া বিক্রেতা আসবে। তার কাছে খুব উন্নত জাতের ঘোড়া থাকবে এবং তার কাছে একটি সাদা পক্ষীরাজ ঘোড়ার বাচ্চাও থাকবে। তুমি ওটা কেনার জন্য জেদ ধরবে। হতে পারে তোমার বাবা অন্য কোনো উন্নত জাতের ঘোড়া কেনার জন্য জোর করবেন, কিন্তু তুমি ওই ঘোড়ার বাচ্চার জন্যই জেদ করবে। তোমার বাবা তোমার কথা ফেলবেন না। এতটুকু বলে মা বিদায় নিলেন এবং সহজাদার চোখ খুলে গেল। পরের দিন সে গোসল করে তৈরি হল এবং বাদশার দরবারে গেল। সহজাদা স্কুলে যেত, কিন্তু যখনই ছুটি থাকত সে দরবারেও যেত। বাদশা সহজাদাকে আসতে দেখে খুব খুশি হলেন এবং তাকে নিজের সাথে তখতে বসালেন। কিছুক্ষণ পর প্রহরী এসে খবর দিল যে বাইরে এক ঘোড়া বিক্রেতা এসেছে এবং সে শুধু বাদশার সাথে দেখা করতে চায়। বাদশাহ আর সহজাদা দুজনেই ঘোড়া দেখতে বাইরে এলেন। ঘোড়া বিক্রেতার কাছে খুব উঁচু জাতের ঘোড়া ছিল। সেই ঘোড়াগুলোর মধ্যে একটি খুব সুন্দর ঘোড়ার বাচ্চাও ছিল। বাদশাহ নিজের জন্য কিছু ঘোড়া নির্বাচন করলেন। সহজাদা বলল, আমিও একটা ঘোড়া নেব। বাদশাহ বললেন, বেটা, তোমার যে ঘোড়া পছন্দ হয় আমরা সেটাই নিয়ে নেব। সহজাদা ওই ঘোড়ার বাচ্চার দিকে ইশারা করল। বাদশাহ চাইছিলেন যে সহজাদা কোনো বড় ও শক্তিশালী ঘোড়া বেছে নিক, কিন্তু সহজাদার জেদের সামনে বাদশাকে হার মানতে হল এবং সহজাদার জন্য সেই ঘোড়ার বাচ্চাটি কিনে নেওয়া হলো, যেটি সহজাদার মা তাকে স্বপ্নে বলেছিলেন। সহজাদার ঘোড়ার জন্য একটি আলাদা আস্তাবল বানিয়ে দেওয়া হলো এবং সেখানে ঘোড়ার বাচ্চাটিকে রাখা হলো। সহজাদা এখন তার বেশিরভাগ সময় ওই ঘোড়ার বাচ্চার সাথেই কাটাতে লাগল। সে তার সেবা করত এবং সব দিক দিয়ে তার খেয়াল রাখত। স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে ফিরে সে প্রথমে তার ঘোড়ার কাছে আসত এবং তারপর নিজের রুমে যেত। তার সৎ মা ঘোড়ার প্রতি তার এই আগ্রহ দেখে খুব নাখুশ ছিলেন, কারণ সহজাদার কোনো খুশি তিনি সহ্য করতে পারতেন না।
সহজাদাকে এভাবে হাসি খুশি দেখতেও তার ভালো লাগত না, কিন্তু আপাতত তার কাছে ঘোড়াটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বাহানা ছিল না। সৎ রানীর কাছে এক বাঁদী ছিল, যে তার মতোই শয়তানি বুদ্ধি রাখত। একদিন সে বাঁদীকে আস্থায় নিয়ে সহজাদাকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করল। রানী বাঁদীকে বললেন, এমন কোনো উপায় বের করো যাতে সহজাদার কাজ তামাম হয়ে যায় আর কেউ আমাকে সন্দেহও না করে। এটা শুনে বাঁদীর ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। সে রানীকে পরামর্শ দিল যে সহজাদাকে যেন বিষ খাইয়ে দেওয়া হয়। সে বলল, আজকাল গরমের দিন, সহজাদা যখন স্কুল থেকে আসে তখন খাবার পর সে এক বিশেষ ধরনের শরবত অবশ্যই চায়। যখন আপনি তাকে শরবত দেন তখন সে খুব শখ করে সেটা পান করে। আমার কাছে এমন একটা বিষ আছে যেটা পান করলে মানুষ সাথে সাথে মরে না, বরং কয়েক মাস অসুস্থ থেকে ধীরে ধীরে মারা যায়। এতে কেউ বিষের কথা সন্দেহও করবে না, আর সহজাদাও কয়েক মাস পর মরে যাবে। এই কথা বলার পর সে এই রহস্য গোপন রাখার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক চাইল। রানীকে টাকা দিতে খারাপ লাগলেও তিনি সহজাদাকে সরাতে রাজি হলেন। পরের দিন সহজাদা যখন নিয়মমতো স্কুল থেকে সোজা তার ঘোড়ার বাচ্চার কাছে পৌঁছল, তখন তাকে অশ্রু বিসর্জন দিতে দেখে খুব চিন্তিত হল। সহজাদা যখন সেই অবলা ঘোড়ার কাছে তার কাদার কারণ জানতে চাইল, তখন তাকে মানুষের মতো কথা বলতে দেখে সহজাদা ভয় পেয়ে গেল এবং অবাকও হল। সহজাদাকে চিন্তিত দেখে ঘোড়ার বাচ্চাটি বলল, সহজাদা সাহেব, আপনি ভয় পাবেন না, আর অবাকও হবেন না। আমি পরিজাত, পক্ষীরাজ। আপনার মরহুমা মায়ের অনুরোধে আপনার হেফাজতের জন্য আমাকে পাঠানো হয়েছে। সহজাদার মনে পড়ে গেল স্বপ্নে মায়ের সেই ঘোড়ার বাচ্চা কেনার নির্দেশের কথা। এটা শুনে তার ভয় আর বিস্ময় দূর হয়ে গেল। সহজাদা ঘোড়াকে বলল, তোমার কথা শুনে আমার মায়ের স্বপ্নটি খুব ভালো করে মনে পড়ে গিয়েছে, কিন্তু এটা তো বলো যে আজ তুমি কাঁদছ কেন? ঘোড়ার বাচ্চা সহজাদাকে বলল, এই যে তোমার সৎ মা আজ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। রানী তার এক দাসীর সাথে মিলে তোমার শরবতে বিষ মিশিয়ে দিয়েছে। তুমি শুধু এটুকুই করবে যে তোমার সৎ মা বা দাসী যত জেদি করুক না কেন, তুমি কোনোভাবেই ওই শরবত পান করবে না। এছাড়া অন্য সব খাবার দাবার নির্দ্বিধায় খেতে পারো। শুধু এই দুঃখেই আমার কান্না আসছে যে মা হয়েও তিনি তোমাকে কেন ঘৃণা করেন। তোমার বাবাও তাকে এত ভালোবাসেন যে তুমি যদি তাকে এই সব কথা বলো তবে বাদশা কখনো তোমার কথা বিশ্বাস করবেন না। তাই তুমি আপাতত পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষা করো। সহজাদা সব কথা শুনে আশ্বস্ত হল এবং নিয়ম মতো স্কুল ব্যাগ ঘরে রেখে পোশাক পাল্টে যখন ডাইনিং টেবিলে পৌঁছালো, তখন সাধারণ দিনের চেয়ে ব্যতিক্রমভাবে তার সৎমাকে নিজের কাছে পেল। যদি পক্ষীরাজ ঘোড়া সহজাদাকে সব সত্য না জানাতো তবে সে নিশ্চিতভাবেই অবাক হতো। সৎমা খুব আদর করে তাকে খাবার দিলেন এবং সাথে অনেক ভালোবাসার কথা বললেন। খাবার শেষ করে সহজাদার নিয়ম ছিল এক বিশেষ শরবত পান করা। তার সৎমা যখন তাকে সেই শরবত দিলেন তখন সে তা পান করতে অস্বীকার করল এবং মন চাচ্ছে না বলে বাহানা দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তার সৎ মা রুমে এসেও অনেক জোর করলেন, কিন্তু সহজাদা রাজি হল না। সৎ রানী এই ব্যাপারে অবাকও হলেন, আবার চিন্তিত। তিনি তার বিশ্বস্ত দাসীকে ডেকে সব কথা বললেন। দাসী বলল, কাল আমরা এমন করব যে ওর তরকারিতে বিষ মিশিয়ে দেব, তারপর দেখব ও কিভাবে বাঁচে। দাসীর কথা শুনে রানীর চোখ চিকচিক করে উঠল। পরের দিন সহজাদা যখন স্কুল থেকে ফিরে যথারীতি তার ঘোড়ার বাচ্চার কাছে গেল, আজকেও তাকে কাঁদতে দেখল। কাঁদার কারণ জানতে চাইলে ঘোড়াটি বলল, আজ তোমার সৎমা খাবারেই বিষ মিশিয়ে দিয়েছে, অন্য কিছুতে বিষ নেই। আজ একটা নতুন বিষয় হলো যে মা তোমার জন্য শরবতের বদলে লাচ্ছির ব্যবস্থা করেছে। তুমি দস্তরখানের ওপর রাখা সবকিছু খেতে পারো, কিন্তু ভুল করেও তরকারি মুখে দিও না। ওদিকে ঘোড়ার বাচ্চা তাকে এসব বলছিল, আর ওদিকে বাঁদী দূরে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল। দূর থেকে সে কোনো কথা শুনতে না পেলেও সহজাদাকে মাথা নাড়াতে আর ঘোড়ার বাচ্চার সাথে ফিসফিস করতে দেখে সে খুব অবাক হলো। সহজাদা পোশাক বদলে খাবারের টেবিলে গেল এবং তার সৎ মাকে নিজের কাছে পেল। সে 2 ঢোক পানি খাওয়ার পর রুটির টুকরো মুখে নিল এবং লাচ্ছির গ্লাস মুখে ধরল। মা খুব আদর করে তরকারির প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো, আজ এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি। তুমি জানো যে রানীদের এসব কাজ করতে হয় না, কিন্তু আজ আমার মনে হলো যে আমি শুধু রানীই নই, আমি তোমার মাও। তাই ভাবলাম কেন নিজের হাতে তোমার জন্য তরকারি বানাই না। খুব স্বাদ হয়েছে, একটু খেয়ে দেখো। সহজাদা লাচ্ছির সাথে রুটি গেলার পর আদবের সাথে বলল, বাহ মা, কি চমৎকার কথা। আপনার হাতের তৈরি এই লাচ্ছির মতো স্বাদ জীবনে প্রথমবার পেলাম। আজ গরমও খুব বেশি, তাই আমি আজ লাচ্ছি দিয়েই রুটি খাবো আর অনেক লাচ্ছি পান করব। তার সৎ মা খুব চাইলেন যে সে যেন অন্তত
এক লোকমা তরকারি মুখে দেয়, কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও তিনি সহজাদাকে রাজি করতে পারলেন না। সহজাদা খেয়ে নিজের রুমে চলে যাওয়ার পর রানী আবার তার বাদীকে ডেকে পাঠালেন এবং সহজাদার তরকারি না খাওয়ার সব ঘটনা বললেন। বাদী খুব রহস্যময় ভঙ্গিতে রানীকে বলল, আমার সন্দেহ হচ্ছে যে ওই ঘোড়ার বাচ্চাটি কোনো সাধারণ ঘোড়া নয়। আমার মনে হয় ও মানুষের মতো কথা বলে। আমি দূরে থাকায় কথা শুনতে পাইনি, কিন্তু যেভাবে ঘোড়াটি সহজাদার কানে মুখ দিয়ে ফিসফিস করছিল আর সহজাদা মাথা নাড়াচ্ছিল, সেটা আমার কাছে খুব রহস্যময় লেগেছে। আমার তো মনে হয়েছে ওরা একে অপরের সাথে কথা বলছে। রানী এটা শুনে অবাক হলেন। তিনি বিস্ময়ের সাথে বললেন, এমনটা কি করে হতে পারে যে ঘোড়া মানুষের মতো কথা বলবে? বাদী উত্তরে বলল, কিন্তু আপনি ভেবে দেখুন, যখন আমরা শরবতে বিষ মিশিয়েছিলাম তখন সহজাদা শরবত খেতে অস্বীকার করল, আর আজ যখন তরকারিতে বিষ মেশালাম তখন ও এক লোকমা তরকারিও ছুঁইনি। এটা কি প্রমাণ নয় যে কেউ ওকে এসব করতে বাধা দিচ্ছে? এই পুরো মহলে সহজাদার কারো সাথে বন্ধুত্ব নেই। সে কারো কাছে যায় না, শুধু স্কুল থেকে ফিরে প্রথমে ঘোড়ার কাছে যায়, তারপর অন্য কিছু করে। রানীর কাছে বাদীর কথাগুলো যৌক্তিক মনে হলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ঘোড়ার বাচ্চাটিকে তিনি রাস্তা থেকে সরিয়েই ছাড়বেন। তিনি তার বাদীর সাহায্যে নিজের খাস কবিরাজকে বা বৈদ্যকে ডেকে পাঠালেন। বৈদ্য এলে রানী তাকে বিপুল অর্থের লোভ দেখিয়ে নিজের কাজে রাজি করালেন। পরিকল্পনা অনুযায়ী একদিন তিনি সকালবেলা জোরে জোরে ছটফট করতে লাগলেন এবং চিৎকার করতে শুরু করলেন। বাদশাহ ঘাবড়ে গিয়ে উঠে বসলেন। আরে কি হলো বলে তিনি চিৎকার করতে লাগলেন, কিন্তু রানী কোনো জবাব দেওয়ার বদলে অভিনয় করে ছটফট করতে লাগলেন। যখন রানীর চিৎকার আর ছটপটানি বন্ধ হল না, তখন বাদশাহ তার খাস কবিরাজকে ডেকে পাঠালেন। কবিরাজও ঘাবড়ে যাওয়ার ভান করে হাজির হল। বাদশাহ রানীর অবস্থা কবিরাজকে জানালেন। কবিরাজ পরীক্ষার কথা বললে বাদশাহ তার ব্যবস্থা করে দিলেন। কবিরাজ যখন রানীর রুমে ঢুকলেন, তখন পরিকল্পনা অনুযায়ী রানী ছটপট করছিলেন। দাসীদের সাহায্যে রানীকে শান্ত করার পর কবিরাজ তাকে পরীক্ষা করলেন। পরীক্ষার পর তিনি আতঙ্কিত হয়ে বাদশাকে বললেন, আপনার রানী আর মাত্র ৮ ঘন্টার মেহমান। যদি তাকে বাঁচাতে হয় তবে সাথে সাথে একটি ঘোড়ার বাচ্চার কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড পুড়িয়ে তাকে খাওয়াতে হবে, নয়তো তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। বাদশাহ এটা শুনে খুব ঘাবড়ে গেলেন। ওই মুহূর্তে তার কাছে ঘোড়ার বাচ্চা বলতে একটাই ছিল। তিনি এটাও জানতেন যে এই ঘোড়া ছাড়া তার সহজাদা হয়তো বাঁচবে না। বাদশাহ প্রয়োজন মনে করলেন যে তিনি তার ছেলেকে রাজি করাবেন এবং কসাইয়ের ব্যবস্থা করে রানীর জন্য ঘোড়ার কলিজা ভাজি করে খাওয়াবেন। সহজাদা এমনিতেই খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসে ছিল, কিন্তু মহলে এই শোরগোলের কারণে সে আগেই জেগে গিয়েছিল। সে মহলের এই চক্রান্তের কথা আগেই ঘোড়ার বাচ্চার কাছ থেকে জেনে গিয়েছিল। সে জানত যে তার বাবা তার সৎমাকে খুব ভালোবাসেন, তাই সে বললে বাদশাহ কখনো তার কথা বিশ্বাস করবেন না। আর তার মায়ের শিক্ষা এমন ছিল না যেখানে বড়দের অসম্মান করার কথা থাকে। স্বপ্নেও তার মা তাকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছিলেন। পক্ষীরাজ ঘোড়াও তাকে সব পরিস্থিতি জানিয়ে দিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল যে তাকে কি করতে হবে। তাই সে মানসিকভাবে সব কিছুর জন্য প্রস্তুত ছিল। বাদশাহ সহজাদার কাছে এলেন এবং রানীর অসুস্থতা ও ঘোড়ার কলিজা খাওয়ানোর কথা বললেন। সহজাদা সমস্ত সত্য জানা সত্ত্বেও এমন ভাব করল না যে সে সব জানে। সে শুধু বলল, যখন আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তখন আমাকে শুধু একটা অনুমতি দিন। ঘোড়াটিকে জবেহ করার আগে আমি পিঠে চড়ে ৩ বার চক্কর দিতে চাই। বাদশাহ ভাবেননি যে সহজাদা এত সহজে রাজি হয়ে যাবে। ঘোড়ার পিঠে চড়ে ৩ বার চক্কর দেওয়াটা সামান্য ব্যাপার ছিল, তাই বাদশাহ তাতে আপত্তি করলেন না। বাদশাহ খুশি হয়ে সহজাদাকে অনুমতি দিলেন। সূর্য ওঠার সাথে সাথে কসাই ডেকে আনা হলো। মহলের বড় প্রাঙ্গণে কসাইকে বসিয়ে ঘোড়ার বাচ্চাটিকে আনা হলো। প্রাঙ্গণে এনে পক্ষীরাজ ঘোড়াকে বেঁধে রাখা হলো। এমন সময় সহজাদাও চলে এলো। তার গায়ে সাধারণ পোশাক ছিল এবং চোখ বলছিল যে সে সারা রাত জেগেছে আর কেঁদেছে। বাদশাহ তার ছেলের এই দশা দেখে খুব ব্যথিত হলেন, কিন্তু তিনি তো জানতেন না সহজাদা আসলে কেন বিষণ্ণ ছিল। সহজাদা ঘোড়ার পিঠে সওয়ার হল। মহলের দেওয়ালের দিকে খুব গভীর দৃষ্টিতে তাকালো। বাদশার দিকে এমনভাবে তাকালো যেন বিদায়বেলা কেউ তাকায়। তারপর ঘোড়াকে হালকা টোকা দিল। ঘোড়াটি আস্তে আস্তে চলা শুরু করল। প্রাঙ্গণের একটি চক্কর দিল। দ্বিতীয় চক্করটি একটু দ্রুত গতিতে দিল। মহলের সমস্ত গোলাম, বাঁদী ও কর্মচারীরা এই দৃশ্য দেখছিল। তৃতীয় চক্করে ঘোড়ার গতি অনেক বেড়ে গেল এবং যেই তৃতীয় চক্কর পূর্ণ হল, পক্ষীরাজ ঘোড়াটি দ্রুত গতিতে আকাশে উড়ে গেল। সবাই দেখল হঠাৎ তার শরীরে বড় বড় ডানা গজিয়ে উঠেছে এবং সে কোনো উড়োজাহাজের মতো সবাইকে অবাক করে দিয়ে চোখের আড়াল হয়ে গেল। পক্ষীরাজ ঘোড়াটি সহজাদাকে উড়িয়ে নিয়ে নিজের দেশের সীমানা ছাড়িয়ে অন্য এক বাদশার সীমানায় চলে এলো। সেই দেশের রাজধানীর কাছে একটি জঙ্গলে সে নামল।
ঘোড়াটি এত দ্রুত ছিল যে কয়েকশো মাইলের পথ কয়েক মিনিটেই পার করে দিল। পক্ষীরাজ ঘোড়া সহজাদাকে মাটিতে নামালো এবং তার মারহুমা মায়ের বার্তা শোনালো যে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকতে হবে। নিজের রুজিরুটির ব্যবস্থা নিজেকেই করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে এবং হিম্মত হারানো যাবে না। হতাশ হওয়া চলবে না। কয়েক বছর পর পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং তাকে তার নিজের দেশের বাদশাহ বানিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা কবে আর কিভাবে হবে তা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হবে। এরপর পক্ষীরাজ ঘোড়াটি বিদায় চাইল এবং যাওয়ার সময় তার লেজের একটি চুল ছেড়ে সহজাদাকে দিয়ে বলল যে যখনই সে এটা ঘষবে ঘোড়াটি তার সাহায্যে হাজির হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে তাকে এমন কাজের জন্য ডাকতে হবে যা সহজাদা নিজে কোনোভাবেই করতে পারবে না। এ কথা বলে ঘোড়াটি অদৃশ্য হয়ে গেল। সহজাদা জানত সে খুব সুন্দর আর অল্প বয়সী, তাই সে যখন শহরে ঢুকবে মানুষ এমনিতেই তার প্রতি আকৃষ্ট হবে। তাই সে নিজের পোশাকে অনেক ধুলোবালি লাগালো এবং হাত মুখও ময়লা করে নিল। শহর এখান থেকে খুব দূরে ছিল না, সময়ও দুপুরের আগে ছিল, তাই সে আশা করছিল কোনো কাজ পেয়ে যাবে এবং থাকার জায়গাও হবে। যখন সে শহরে ঢুকল বাজারে একটি খুব বড় দোকান দেখল, যাতে লেখা ছিল শাহী কলই ঘর, অর্থাৎ ধাতব পাত্রে প্রলেপ দেওয়ার দোকান। সে তার সময়ের এই কারিগরদের মানসম্মান সম্পর্কে জানত, কারণ সে নিজেও বাদশাহের ছেলে ছিল। সে জানত শহরে এদের খুব আয় হয়। সাধারণ মানুষ তো বটেই, বাদশারাও এদের খুব কদর করেন। এই দোকানটি ছিল সেই দেশের বাদশাহের শাহী দোকান। কাকতলেয়ভাবে ওই কারিগরের একজন অল্পবয়সী সহকারীর প্রয়োজন ছিল, কারণ বেশি বয়সের পুরুষদের মহলে যাওয়ার অনুমতি ছিল না। সেই সময় সহজাদিহা পর্দায় থাকত এবং পরপুরুষের সামনে আসা তাদের নিষেধ ছিল। যখন সহজাদা ওই দোকানে ঢুকে কাজ করার ইচ্ছা প্রকাশ করল, কারিগর খুব খুশি হল। সে তাকে কাজ দিতে রাজি হল, কিন্তু কড়া শর্ত রাখল। এক শর্ত ছিল যে 2 বছর পর্যন্ত সে তাকে শুধু 3 বেলা খাবার আর কাপড় ছাড়া আর কিছু দেবে না। দ্বিতীয় শর্ত ছিল তাকে কারিগরের সাথেই থাকতে হবে। সহজাদা ভাবল যে সে থাকার জায়গা খুঁজছিল আর আল্লাহ তার জন্য আগে থেকেই জায়গা করে রেখেছেন। সে মনে মনে খুব খুশি হল, কিন্তু কারিগরের সামনে খুশির বহিঃপ্রকাশ করল না। সে এমন ভাব করল যেন অনিচ্ছা সত্ত্বেও শর্তগুলো মেনে নিচ্ছে। সে মহলে যাওয়ার আগে নিজের সৌন্দর্য লুকাতে মুখে কালি মেখে নিত। যখন সে প্রথমবার মহলে ঢুকল, দেখল বাগানে 4 জন সহজাদি ঘুরে বেড়াচ্ছে। সহজাদিরা যখন এক অল্পবয়সী ছেলেকে প্রথমবার মহলে ঢুকতে আর তামার পাত্র নিয়ে যেতে দেখল, তারা অবাক হল, কারণ তারা জানত কারিগরের কাছে কোনো অল্পবয়সী ছেলে ছিল না, তার ওপর আবার এমন এক ছেলে যে মুখে কালি মেখে এসেছে। একটু ভালো করে লক্ষ্য করার পর সহজাদিরা বুঝতে পারল যে ছেলেটি আসলে খুব সুন্দর আর ফর্সা। তবে মুখে কালি মাখার রহস্যটা কি? বিষয়টা ভাবার মতো ছিল। এই সহজাদিদের মধ্যে যে সবচেয়ে ছোট ছিল সে খুব মনোযোগ দিয়ে সহজাদাকে দেখছিল। সহজাদি না জানি কেন এই ছেলের মধ্যে এক বিশেষ আকর্ষণ অনুভব করল, যা সে অন্য কারো মধ্যে কখনো দেখেনি। এখন সহজাদা যখনই পাত্র আনতে বা দিয়ে যেতে আসত, সহজাদি তাকে খুব খুঁটিয়ে দেখত আর ভাবত যে আমার কেন ওকে কোনো ছদ্মবেশী সহজাদা মনে হচ্ছে। একদিন সহজাদা আর ধৈর্য ধরতে পারল না এবং কাউকে পরোয়া না করেই সহজাদাকে থামিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? সহজাদা অবাক হওয়ার ভান করে বলল, আমি এই কারিগরের চাকর, সে আমাকে দুবেলা খাবার আর থাকার জায়গা দেয়। সহজাদি বলল, তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু মুখে এত কালি কেন মেখে আসো? সহজাদা বলল, প্রথম কথা হলো জানি না কেন আপনারা আমাকে সুন্দর মনে হয়। আমার প্রশংসা তো আমার সৎ মাও কোনোদিন করেনি। আর কালি মাখার কথা বলছেন তো, জানি না কেন আমার এগুলোই ভালো লাগে। সহজাদি চারদিকে তাকালো এবং কাউকে আসতে না দেখে মুঠোর মধ্যে লুকানো 2টো সোনার মোহর বের করে সহজাদাকে দিয়ে দিল। সে বলল, এগুলো আমি দিচ্ছি, যাতে পরের বার যখন তুমি মহলে আসবে তখন ভালো কাপড় পরে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে, কারণ আমি তোমাকে সহজাদার মতো দেখতে চাই। এ কথা বলে সে জোর করে মোহর 2টো সহজাদাকে দিয়ে মহলের দিকে দৌড়ে গেল। সহজাতার কাছে এই কথাগুলো খুব অদ্ভুত লাগল। সে জানত এই 2টো মোহর তার কপাল বদলে দিতে পারে, কিন্তু সে এগুলো নিয়ে কি করবে? সে তো নিজের দেশে ফিরতে পারবে না যতক্ষণ না মায়ের হুকুম আসে, আর নিজের রূপও বদলাতে পারবে না এই ভয়ে যে পাছে কারিগর তাকে চোর ভাবে। সহজাদা ওই মোহরগুলো কারিগরের বাড়িতে এক গোপন জায়গায় লুকিয়ে রাখল, যাতে ভবিষ্যতে কাজে লাগে। এখন সহজাদা যখনই মহলে যেত, সে দেখত সহজাদি কোনো না কোনো বাহানায় তার অপেক্ষায় থাকে। সে সবসময় তাকে 2টো মোহর অবশ্যই দিত আর হুলিয়া ঠিক করার কথা বলত। সাথে অভিযোগও করত যে কেন সে মোহর পাওয়ার পরও সাধারণ মানুষের মতো সেজে আসে না। এমন সময় সহজাদা কোনো না কোনো বাহানা দিয়ে দিত। সত্যি বলতে এখন সহজাদির প্রতি সহজাদারও ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের আসল পরিচয় দিতে চাইল না। দিন, মাস, বছর কেটে গেল। সহজাদা এখন অনেক বড় হয়ে গিয়েছিল। কারিগরও তাকে খুব মহব্বত করতে লাগল।
কারণ সহজাদা আসার পর তার কাজ অনেক বেড়ে গিয়েছিল। মহলের আয় তো বাড়লই, সাথে বড় বড় উজিরদের ভর থেকে অনেক কাজের অর্ডার আসতে লাগল। তারা সহজাদার পরিশ্রম আর সততায় খুব মুগ্ধ ছিল। এদিকে সব সহজাদীরা এখন বিয়ের বয়সে পৌঁছে গিয়েছিল। সেই দেশে এক অদ্ভুত নিয়ম প্রচলিত ছিল। যখন কোনো সহজাদীর বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তখন পুরো শহরে ঘোষণা করে দেওয়া হতো যে সব ইচ্ছুক প্রার্থীরা হাজির হন। সহজাদী পর্দার আড়ালে এক বড় চেয়ারে বসত। ইচ্ছুক ধনী গরিব সব লোক একে একে সহজাদীর সামনে দিয়ে যেত, এবং সহজাদী যাকে পছন্দ করত তার সাথেই তার বিয়ে হতো। সবচেয়ে বড় সহজাদী নিজের জন্য এক বড় জমিদারের ছেলেকে পছন্দ করল। ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। এভাবেই বাকি দুই বোনের বিয়েও বড় ঘরের ছেলেদের সাথে সম্পন্ন হল। এই সময় আরও 2 বছর কেটে গেল। এবার সবচেয়ে ছোট মেয়ের পালা। তার প্রার্থীদের মধ্যে কারিগর নিজেও ছিল। কারিগর বয়সে বড় হলেও আল্লাহ তাকে এমন চেহারা দিয়েছিলেন যে তাকে যুবকই মনে হতো। বাদশার কারিগর হওয়ায় তার প্রচুর সম্পদও ছিল। সেও ছোট সহজাদীকে মনে মনে পছন্দ করত, তাই বড় সহজাদীদের সময় সে নিজেকে সামনে আনেনি। ওদিকে সহজাদার মনেও সহজাদী ছায়গা করে নিয়েছিল। সে ভাবল কেন সেও একবার ভাগ্য পরীক্ষা করবে না। সে সেই পুরনো হুলিয়া বানালো, যা পরে সে মহলে যেত, বরং আজ মুখে আরও বেশি কালি মাখল। কারিগর তার থেকে অনেক সামনে ছিল, আর সে ছিল লাইনের অনেক পেছনে। লাইন এগোতে লাগল। কারিগর সহজাদীর সামনে দিয়ে গেল। সহজাদী তাকে চিনলেও কোনো পছন্দের ইঙ্গিত দিল না। আস্তে আস্তে সব আমির উজিরদের ছেলেরা পার হয়ে গেল, কিন্তু সহজাদীর চোখ না জানি কাকে খুঁজছিল। এমন সময় তার চোখ পড়ল লাইনের শেষে দাঁড়ানো কারিগরের চাকরের ওপর। তার চেহারা দেখে সহজাদীর খুব খারাপ লাগল, কিন্তু সে যখনই সামনে দিয়ে যাচ্ছিল, সহজাদী তার হাত ধরে ফেলল। সহজাদীর এই কাজে বাদশাহ চিন্তিত আর পুরো মজমা অবাক হয়ে গেল। বাদশাহ সাথে সাথে ঘোষণা করলেন যে হয়তো তার মেয়ের কোনো ভুল হয়েছে, তাই কাল সবাই আবার হাজির হবে। সহজাদী বেচারি না না করতে লাগল, কিন্তু বাদশার হুকুম কে অমান্য করে। ঘোষণা হওয়ার সাথে সাথে সহজাদা দ্রুত বাড়িতে ফিরে এলো এবং কারিগরের আগেই ঘরে ঢুকে গেল। কারিগর বাড়িতে এসে সহজাদার উপর খুব চড়াও হলো। পরের দিন সে ঘরের সব তালা লাগিয়ে নিজে প্রার্থীদের লাইনে দাঁড়াল। সহজাদা যখন নিজেকে এভাবে বন্দি পেল, তখন খুব দুশ্চিন্তায় পড়ল। হঠাৎ তার পক্ষীরাজ ঘোড়ার লেজের চুলের কথা মনে পড়ল, যা সে সব সময় নিজের পায়ে বেঁধে রাখত। সে সাথে সাথে চুলটি খুলে দেওয়ালে ঘষল এবং পলক ফেলতেই ঘোড়াটি হাজির হল। কি হুকুম, সে জিজ্ঞেস করল। সহজাদা বলল, তুমি সব তালা খুলে দাও, আর আমি যখন ফিরে আসব তখন তালাগুলো আবার এভাবেই লাগিয়ে দিও। তালা খুলে দেওয়া হলো। সহজাদা আবার সেই হুলিয়া বানিয়ে লাইনের সবার শেষে গিয়ে দাঁড়াল। যে তাকে দেখছিল সেই পাগলের মতো হাসছিল। লাইন এগোতে লাগল। সব প্রার্থী শাহজাদির সামনে দিয়ে চলে গেল, কিন্তু শাহজাদি তো আজও ওই কারিগরের চাকরকেই খুঁজছিল। বাদশার মালকাও অবাক হচ্ছিলেন যে শাহজাদি কেন কাউকে পছন্দ করছে না। যখনই সেই চাকর সামনে দিয়ে গেল, শাহজাদি আবার তার হাত ধরল। বাদশার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কয়েকশো বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। বাদশা কথা ঘুরিয়ে শাহজাদির এই সিদ্ধান্তকে নির্বুদ্ধিতা বলে আবারও পরের দিনের জন্য মুলতবি ঘোষণা করলেন। কারিগরও অবাক যে এই ছেলেটি এখানে এলো কিভাবে। সে তো তাকে তালা দিয়ে এসেছিল। দরজার তালা দুটোই ছিল খুব মজবুত। যদি সে এগুলো ভেঙে থাকে তবে বড় ক্ষতি হবে। সে ঠিক করল এই ক্ষতির খেসারত সে শাহজাদার কাছ থেকে আদায় করবে এবং তাকে শাস্তি দেবে। যখন কারিগর তার প্রাসাদোপম বাড়িতে পৌঁছালো, সে দেখে অবাক হল যে বাড়ির দরজা শুধু ঠিকই নেই, বরং তালাও ঠিকমতো লাগানো আছে। সে ঘাবড়িয়ে নিজের পকেট চেক করে দেখল তালার চাবিগুলো তার পকেটেই আছে। তালা খুলে যখন সে সেই রুমে ঢুকল যেখানে শাহজাদাকে আটকে রেখেছিল, তখন সে চরম বিস্ময়ের সাথে দেখল যে শাহজাদা ওখানেই বসে আছে। এসব দেখে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভুলেই গেল। সে ভাবতে লাগল, হয়তো যাকে শাহজাদি বারবার ধরছে সে অন্য কেউ, অথবা এই শাহজাদাই কোনো জাদুকর, তাই তাকে কিছু না বলাই ভালো। সে ভয়ে ভয়ে তাকে কিছু না বলেই ফিরে এলো। তৃতীয় দিন সে শাহজাদাকে খুব মোটা শিকল দিয়ে বেঁধে বড় বড় তালা ঝুলিয়ে দিল। রুমের দরজা বন্ধ করে বাইরের সদর দরজায়ও শিকল তুলে দিল। নিজে গিয়ে লাইনে দাঁড়াল। হঠাৎ তার চোখ পড়ল লাইনের শেষ মাথায় দাঁড়ানো নিজের সেই চাকরের ওপর, যে আজও মুখে কালি মেখে এসেছে। এটা দেখে তার মাথা ঘুরে গেল যে সে এখানে পৌঁছালো কিভাবে। সে তো জানত না যে কারিগর ঘর থেকে বেরোতেই শাহজাদা ঘোড়ার চুল ঘষেছিল এবং পক্ষীরাজ ঘোড়া এসে সব শিকল আর তালা খুলে দিয়ে নিজের শিকলে পড়া শাহজাদাকে মুক্ত করিয়ে দিয়েছিল। যেই কারিগর শাহজাদির সামনে দিয়ে গেল এবং শাহজাদি তার দিকে কোনো ভ্রুক্ষেপ করল না, সে ফলের ঘোষণা শোনার আগেই বাড়ির দিকে দৌড়াল। বাড়িতে ফিরে দেখল সদর দরজায় আগের মতোই শিকল লাগানো, ভেতরেও তালা দেওয়া, কিন্তু রুমে ঢুকে দেখল সব শিকলার তালা খোলা পড়ে আছে, আর তার চাকর সেখানে নেই। হঠাৎ তার নজর এক টুকরো কাগজের ওপর পড়ল, যাতে খুব আদবের সাথে লেখা ছিল, আমি আজ চলে যাচ্ছি। যদি শাহজাদি আমাকে পছন্দ করে ফেলে তবে জানি না আমি বেঁচে ফিরব কিনা, কারণ বাদশাহ আমাকে খুব ঘৃণা করেন, অথচ শাহজাদি আমাকে অনেক দিন থেকে পছন্দ করে আসছে।
এবং প্রতিদিন সে আমাকে 2টো মোহর দিত যাতে আমি হুলিয়া ঠিক করে আসি। কিন্তু আমি নিজের অবস্থান জানতাম এবং আপনার অনুগত থাকতে চেয়েছিলাম। এই পর্যন্ত মোহরের বিনিময়ে কয়েক কেজি সোনা জমা হয়েছে, যা আমি নকশা অনুযায়ী গোপন জায়গায় লুকিয়ে রেখেছি। কয়েক মিনিট পরেই লেখার নকশা মুছে যাবে, তাই মুছে যাওয়ার আগেই জায়গাটা খুঁজে নিন। আমার পক্ষ থেকে অনুমতি রইল, আপনি এটা যেভাবে খুশি ব্যবহার করুন। অন্যদিকে শহজাদা যখনই শহজাদির সামনে দিয়ে যাচ্ছিল, শহজাদি আবার তার হাত ধরে ফেলল। বাদশা আর মালেকা উপস্থিত সবাইকে চলে যেতে বললেন। তারা শহজাদি আর ওই চাকরকে নির্জনে নিয়ে গিয়ে বললেন, তুমি কি জানো ওকে? ও কারিগরের চাকর। তুমি কি সজ্ঞানে ওকে নিজের স্বামী করতে চাও? শহজাদি যখন মাথা নেড়ে সায় দিল, তখন বাদশা বললেন, তবে মনে রেখো, আমি তোমাকে বা ওই নগণ্য চাকরকে আমার মহলে থাকতে দেব না। আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করলাম। বিয়ের পরেই আমার সিপাহীরা তোমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। আমার পরোয়া নেই তোমরা বেঁচে থাকো কি না। এই শর্তেও কি তুমি ওকে বিয়ে করবে? শহজাদির উত্তর আগের মতোই ছিল। এতে বাদশার পুরো পরিবার অবাক হল যে এই সামান্য ছেলের মধ্যে শহজাদি কী এমন দেখল। নিকাহের পর রাজকীয় আদেশে পরের দিন সকালে দুজনকে এক গহীন জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, যেখানে সব ধরনের ভয়ঙ্কর হিংস্র পশু থাকত। জঙ্গলের একপাশে এক উঁচু পাহাড় ছিল। শহজাদা আগের রাতেই মহলের এক নির্জন জায়গায় তার পক্ষীরাজ ঘোড়াকে ডেকে পরিস্থিতি জানিয়ে দিয়েছিল। ঘোড়াকি তাকে আশ্বস্ত করেছিল যে যা কিছু হচ্ছে বা হতে চলেছে তা তার মরহুমা মায়ের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তাকে এখনও নিজের পরিচয় গোপন রাখতে হবে, এমনকি নিজের স্ত্রীর সামনেও। জঙ্গলের কোনো পশু তাদের ক্ষতি করবে না, বরং তারাই তাদের রক্ষক হবে। ঘোড়াটি নির্দেশ দিল, বাদশার সৈন্যরা ছেড়ে যাওয়ার পর তোমরা পাহাড়ের দিকে চলে যেও। সেখানে এক সাধারণ গুহা থাকবে, সেখানেই থাকবে তোমরা। সেখানে এমন শান্তি পাবে যা শহজাদি আগে কখনো অনুভব করেনি। আপাতত শহজাদার কাজ হবে জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করা এবং হুলিয়া আগের মতোই রাখা। তবে স্ত্রীর সামনে পরিষ্কার হয়ে থাকতে পারো। বাদশার সৈন্যরা দুজনকে জঙ্গলে ছেড়ে ফিরে গেল। শহজাদি খুব ভয় পাচ্ছিল। ভয় আর আতঙ্কে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সে এটা দেখে খুব অবাক হল যে কলই ঘরের সেই চাকর অর্থাৎ শহজাদা খুব খুশি দেখাচ্ছিল। তার হাঁটাচলার মধ্যে এমন পুরুষত্ব সে আজ পর্যন্ত কারও মাঝে দেখেনি। তার প্রথমবার মনে হল যেন সে কোনো শহজাদা। এটা দেখে তার ভয় যেন কেটে গেল। শহজাদি বলল, এখন কি হবে? আমরা কোথায় মাথা গোজার ঠাঁই কাব? শহজাদা বলল, যতক্ষণ তাকদিরে জীবনের শ্বাস আছে ততক্ষণ কেউ তা কেড়ে নিতে পারবে না। তুমি ঘাবড়াও না, কোনো না কোনো এমন জায়গা অবশ্যই মিলবে যেখানে আমরা থাকতে পারব। কলই ঘরের চাকরের কথা শুনে সে অনেক সান্ত্বনা পেল। শহজাদা পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগল। পথে বিপজ্জনক হিংস্র পশু আর দরিন্দাদের দেখে শহজাদি ভয় পাচ্ছিল। তখন শহজাদা বলল, ভয়ের কিছু নেই। আল্লাহ আমাদের অবশ্যই হেফাজত করবেন, আর মৌতের আগে কেউ আমাদের কিছু বিগড়াতে পারবে না। দুপুরের আগেই তারা পাহাড়ের কাছে পৌঁছে গেল। কিছুটা উঁচুতে তারা একটি গুহা দেখতে পেল। কাছে গিয়ে তারা দেখল গুহাটি বাইরে থেকে খুব ছোট দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে একটি প্রশস্ত ঘরের মতো ছিল। শহজাদি যেই ভেতরে ঢুকল, তার মনে হল যেন সে কারো আশ্রয়ে চলে এসেছে। সব ভয় দূর হয়ে গেল, তার স্নায়ুগুলো শান্ত হয়ে গেল। এই অবস্থা দেখে সে বড় স্বস্তি পেল। সে গুহার ভেতরে থাকা একটি পালঙ্ক সাইজের পাথরের ওপর শুয়ে পড়ল। তার মনে হল যেন সেটি কোনো আরামদায়ক গদি। শহজাদি খুব অবাক হল। কলই ঘরের চাকর শহজাদিকে শান্ত দেখে বলল যে সে বাইরে গিয়ে পরিবেশ দেখে আসতে চায় এবং দুপুরের সাথে সাথে রাতের খাওয়া ও পানিরও ব্যবস্থা করতে চায়। কালকের কথা কাল ভাবা যাবে। এই বলে সে বাইরে বেরোল। কিছুদূর যেতেই সে পানির একটি ঝর্ণা পেয়ে গেল। কিছু এমন পাথরও পেয়ে গেল যেগুলোকে কলসের মতো ব্যবহার করা যেত। গুহার কাছেই এমন একটি গর্তও পেয়ে গেল যাতে অনেকটা পানি জমা করা যেত। প্রথমে সে পানি জমা করল, তারপর গাছের বিভিন্ন ডাল ভেঙে অনেকগুলো বল্লম বানালো যাতে যে কোনো বিপদের মোকাবিলা করা যায়। ধনুক বানালো, তীরও বানালো। তারপর তীর ধনুকের সাহায্যে 4টি বড় পাখির শিকার করল এবং গুহার দিকে ফিরে এল। শহজাদিকে গুহায় নিশ্চিন্ত দেখে সে খুব খুশি হল। দুজনে মিলে পাখিগুলো ঝলসালো এবং খেল। একদিকে খিদে আর অন্যদিকে এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। শহজাদি খাবার মধ্যে এমন স্বাদ পেল যা মহলের দামি দামি খাবার খেয়েও আসেনি। এভাবেই দিন কাটতে লাগল। শহজাদা জঙ্গল থেকে কাঠ কেটে জমা করত, সেগুলো বিক্রি করতে শহরে যেত।
যে টাকা পেত তা দিয়ে প্রয়োজনীয় খাওয়া দাওয়া আর পড়ার জিনিস কিনে আনত এবং কিছু টাকা বাঁচিয়ে রাখত। কিছুদিন পর তার কাছে এত টাকা জমা হয়ে গেল যে সে একটি গাধার গাড়ি কিনে নিল। গাধার গাড়ির কারণে তার শহরে যাতায়াতে সুবিধা হল এবং আয়ও বেড়ে গেল। সহজাদীয় পশু পাখিদের সাথে মিশে গিয়েছিল। সে অবাক হতো যে জঙ্গলের কোনো হিংস্র পশু বা পাখি তাদের কিছু বলত না, আর তাদের আচরণও বন্ধুসুলভ ছিল। সহজাদীর মনে হতো যেন দিন রাত তারা তাকে আর কলইঘরের চাকরকে পাহারা দিচ্ছে। তারা গুহার আশেপাশে আর উঁচু গাছে সিপাহীদের মতো পাহারা দিচ্ছে বলে মনে হতো। সহজাদীর বিশ্বাস হতে শুরু করল যে এসব কিছু ওই কলইঘরের চাকরের কারণেই হচ্ছে। সে সাহসী, নির্ভীক এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ, এবং হয়তো সে কোনো সহজাদাও হবে। তার মন এটাই বলত। কিন্তু সে যখনই কলইঘরের চাকরকে জিজ্ঞেস করত যে আসলে সে কে, সে জবাবে সবসময় এটাই বলত, আমি কলইঘরের চাকর, যাকে তুমি 2টো মোহর দিতে। একদিন সহজাদা শহর থেকে কাঠ বেচে যখন ফিরে এলো, তখন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সহজাদী কারণ জানতে চাইলে সে বলল, শহরে এই খবর রটেছে যে তোমার বাবা কোনো এক অদ্ভুত অসুখে পড়েছেন। রাজবৈদ্য বলেছেন যে তাকে যদি 1 সপ্তাহ পর্যন্ত টানা কালো হরিণের কলিজা না খাওয়ানো হয় তবে তার বেঁচে থাকা অসম্ভব। কাল তোমার সব দুলাভাইরা কালো হরিণের খোঁজে এই জঙ্গলে আসবে। তাই আমি এমন ব্যবস্থা করেছি যাতে তারা এই গুহার মুখ দেখতে না পায়। তুমিও তারা যাওয়ার আগে বাইরে বেরিও না। সহজাদী তার বাবার অসুস্থতার কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ল। বাইরে না বেরোনোর ওয়াদা করল এবং সেই সাথে কলইঘরের চাকর সহজাদীকে বলল, তুমি কি আমার বাবার জন্যে কালো হরিণ শিকার করবে না? সহজাদা প্রথমে চুপ থাকল, তারপর বলল, আমিও ভেবেছি যে আমি কিছু করব, তাই আমি খুব ভোরেই কালো হরিণের খোঁজে বের হব। তুমি চিন্তা করো না, আমার ফিরতে রাতও হতে পারে। তুমি দোয়া করো যেন আমি সফল হই, আর এটাও দোয়া করো যে বাদশা যেন মহলে যাওয়ার পর আমার উপর রাগ করে আমার জীবনের পেছনে না লাগে। তবে আমি অবশ্যই যাব। সহজাদী তার কথা শুনে চিন্তিত হল, কারণ বাদশা পরিষ্কার বলে দিয়েছিলেন যে প্রথমত তোমাদের বন্য পশুরাই ছাড়বে না, কিন্তু যদি তোমরা বেঁচেও যাও তবে কখনো মহলে ফিরে এসো না। যদি ফেরো তবে জল্লাদ তোমাদের ঘাড় উড়িয়ে দেবে। পরের দিন ভোরে সহজাদা জঙ্গলে অনেক দূরে চলে গেল। গাধার গাড়িকে এমন জায়গায় লুকালো যেখানে কারো নজর না যায়। তাড়াতাড়ি কাপড়ে বাঁধা সেই ঘোড়ার চুল বের করে একটি পাথরে ঘষল। অমনি পরিজাত হাজির হল। সহজাদা বলল, তৎক্ষণাৎ একটি বিশাল তাঁবু খাটানো হোক এবং এই জঙ্গলে যত কালো হরিণ আছে সব এই তাঁবুতে এনে জমা করা হোক। আশেপাশে জঙ্গলে একটি হরিণও যেন না থাকে। তাঁবুর চারদিকে পাহারাদার থাকুক এবং সাথে একটি বড় তখত পেতে তার ওপর সাধারণ শতরঞ্জি বিছিয়ে দেওয়া হোক। সহজাদা বলা মাত্রই পলক ফেলার আগে সব কাজ হয়ে গেল। সব কাজ শেষ করে পরিজাত ঘোড়া বিদায় চাইল। 3 সহজাদীর স্বামীরা নিজ নিজ শাহী সিপাহীদের নিয়ে কালো হরিণের খোঁজে বের হল। দুপুর পর্যন্ত জঙ্গলের কোনায় কোনায় খুঁজল, কিন্তু জঙ্গলে কোনো কালো হরিণ থাকলে তো পাবে। চরম হতাশা আর লজ্জার মাঝে তারা জঙ্গলের সেই শেষ প্রান্তে এসে পৌঁছল, যেখানে দূর থেকে তারা একটি বড় তাঁবু দেখতে পেল। কাছে গিয়ে তারা দেখল যে শত শত কালো হরিণ সেই তাঁবুতে রয়েছে এবং একজন প্রভাবশালী ব্যক্তিত্ব একটি বড় কাঠের তখতের ওপর বসে আছেন। তারা ভেতরে ঢুকতে চাইলে প্রহরীরা তাদের থামাল এবং বলল, কেবল 3 জন লোক ভেতরে যেতে পারবে। অগত্যা 3 সহজাদীর স্বামীরা ভেতরে ঢুকল এবং জিজ্ঞেস করল, আপনি কে? সহজাদা বলল, আপনারা আপনাদের উদ্দেশ্য বলুন, আমরা কে তা দিয়ে আপনাদের কোনো মানে নেই। সহজাদা আগে থেকেই নিজের রূপ বদলে রেখেছিল, তাই তারা তাকে চিনতে পারল না। তার কথা বলার ধরন দেখে তারা আরও প্রভাবিত হল এবং ভাবতে লাগল, কোনো বড় ব্যক্তিত্বই হবেন, নয়তো শত শত কালো হরিণ কে এভাবে জমা করতে পারে। তারা সবাই একসরে বলল, এই দেশের বাদশার এমন এক অসুখ হয়েছে যা কেবল কালো হরিণের কলিজা খেয়েই দূর হতে পারে। আপনি মেহেরবানি করে আমাদের 3 জনকে 3টি হরিণ দিন। সহজাদা বলল, হরিণ তো আপনাদের দিয়ে দেব, কিন্তু আমাদের 2টি শর্ত আছে। এক হলো এই যে আপনাদের এই হরিণ জ্যান্ত দেওয়া হবে না, জবেহ করে দেওয়া হবে। দ্বিতীয় শর্ত হলো আপনাদের পিঠে আমাদের গরম মোহর লাগানো হবে, যাতে নিশানা থাকে যে এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথম কথায় তাদের আপত্তি না থাকলেও দ্বিতীয় কথায় তারা রাজি হল না, বরং শাহী অহংকারে মেতে উঠে বলল, আমাদের সাথে শাহী সিপাহী আছে, আমরা জোর করেও এটা করতে পারি, কারণ এটা বাদশার জীবনের প্রশ্ন। এটা শুনে সহজাদা বলল, যদি তাই হয় তবে জোর করে দেখাও। 3 দুলাভাই বাইরে গেল এবং সিপাহীদের সামনে সব কথা রাখল। সিপাহীরা রেগে গেল, কিন্তু যেই তারা তলোয়ার বের করতে চাইল, জঙ্গল থেকে রক্তপিপাসু পশু আর হিংস্র জানোয়ারদের গর্জন আর দৌড়ে আসার আওয়াজ আসতে শুরু করল। তারা সবাই ভয়ে কাঁপতে লাগল। তাদের মনে হল তখতের ওপর বসা যেই হোক সে কোনো বিশেষ কুদরত আর শক্তির অধিকারী।
তাই তারা তার শর্ত মানতে রাজি হয়ে গেল। সহজাদা বলল, এখন হরিণ তো মিলবে, কিন্তু আগে মোহর শুধু তোমাদের 3জনকে লাগত, এখন তোমাদের সব পাহারাদারকেও লাগবে, তবেই হরিণ দেওয়া হবে। তাদের কাছে সহজাদার কথা মানা ছাড়া আর কোনো পথ ছিল না। সুতরাং সবাইকে মোহর লাগিয়ে দেওয়ার পর জবেহ করা হরিণ তাদের হাতে তুলে দেওয়া হলো। তারা নজরের আড়াল হওয়া মাত্রই সহজাদা পরিজাত ঘোড়ার চুল ঘষল। ঘোড়া হাজির হলে হুকুম দিল যে এই তাঁবু আর হরিণ সব যার যার জায়গায় পৌঁছে দেওয়া হোক, কেবল 4টি হরিণ ছাড়া। এগুলো আমার গাধার গাড়িতে রেখে দাও। চোখের পলকে সব পরিষ্কার হয়ে গেল। সহজাদা তার সেই পুরনো রূপ ধরল যা কলই ঘরের চাকরের থাকত। গাধার গাড়িতে বসল এবং 4টি জ্যান্ত হরিণ নিয়ে বাদশার মহলের দিকে রওনা হল। পথটি সেই গুহার পাশ দিয়েই ছিল যেখানে সহজাদি লুকিয়েছিল। গুহার মুখ লুকানোর জন্য বানানো বেড়ার আড়াল থেকে সহজাদি তার দুলাভাইদের জবেহ করা কালো হরিণ নিয়ে যেতে দেখেছিল। তার চোখ কলই ঘরের চাকরকে খুব তীব্রভাবে খুঁজছিল। এমন সময় সে দূর থেকে গাধার গাড়ি আসতে দেখল। সে দেখে অবাক হল যে গাড়িতে 4টি কালো এবং অত্যন্ত সুস্থ হরিণ বাঁধা ছিল। সহজাদা জানত যে সহজাদি আড়াল থেকে তাকে অবশ্যই দেখছে, তাই সে হাত নাড়াতে নাড়াতে চলে গেল। সূর্য ডোবার আগে সে মহলে হরিণ পৌঁছে দিয়ে ফিরে আসতে চাইত, তাই থামাটা উচিত মনে করল না। সে শহরের যে যে গলি আর রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই অবাক হচ্ছিল যে সিপাহীদের সাথে যারা গিয়েছিল তারা তো একটি করে হরিণই আনতে পেরেছে, তাও জবেহ করা। আর এই কলই ঘরের চাকর যাকে বাদশাহ মারার জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলেন, সে জ্যান্তও আছে, আবার 4টি হরিণ নিয়ে বাদশার মহলে যাচ্ছে। আর কামাল হল 4টি হরিণই জ্যান্ত। যখন শহজাদা বাদশার মহলের দরজার কাছে পৌঁছাল, তখন তাকে শুধু থামানোই হল না, বরং প্রহরীরা বাদশার হুকুম মতো তাকে মারার ইচ্ছা করছিল। ঠিক সেই সময় তাদের নজর 4টি জ্যান্ত কালো হরিণের ওপর পড়ল। সবাই অবাক হয়ে হাত থামিয়ে দিল এবং গিয়ে বাদশাকে সব কথা জানালো এবং বলল যে কলই ঘরের চাকর 4টি জ্যান্ত কালো হরিণ নিয়ে এসেছে। এটা শুনেই বাদশা আত্মহারা হয়ে গেলেন এবং বললেন, ওর থেকে হরিণ নিয়ে নাও আর বলে দাও যে সে যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ফিরে যাক, নয়তো ওর ঘাড় উড়িয়ে দেওয়া হবে। সহজাদা বার্তা শুনে চুপচাপ আবার জঙ্গলের দিকে ফিরে গেল। সহজাদি যে সকাল থেকে তার অপেক্ষায় ছিল, সে ঝটপট তার জন্য খাবার ও পানি নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, আমার আব্বাজান বাদশা খুশি হয়েছেন কিনা। সহজাদা একটি দীর্ঘশ্বাস ছেড়ে সব পরিস্থিতি সামনে রাখল এবং বলল, শুকর করো, আমি জ্যান্ত সহি সালামত ফিরে এসেছি। সহজাদি এটা শুনে খুব আফসোস করল। জীবন আগের মতোই চলতে লাগল। সহজাদির মহল থেকে বের করে দেবার দুঃখ তো ছিলই, কিন্তু সে অবাক ছিল যে এখানে জঙ্গলে কি পরম শান্তির সাথে সে জীবন কাটাচ্ছিল এবং কি গভীর ঘুম তার আসছিল। সেই আরাম, শান্তি আর নিশ্চিন্ত ভাব মহলে কোনোদিন পাওয়া যায়নি। তার এখন এটাও বিশ্বাস হতে শুরু করল যে যাকে সে কোনো সহজাদা ভাবত, সে আসলে কলই ঘরের চাকরি। কিন্তু তার মধ্যে অবশ্যই এমন কিছু আছে যার কারণে তার জীবন খুব সুন্দর হয়ে গেছে। এখন সে এটাও ভাবত যে তাকে যদি আবার মহলে ডাকা হয়, তবে হয়তো সে সেখানে একদিনও থাকতে পারবে না। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পশু পাখি, এমনকি এখানকার হিংস্র পশুরা পর্যন্ত সবাই তার বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু এমন কেন ছিল তাতে সে অবাক হতো এবং তার মনে হতো এমন সব কিছু ওই কলই ঘরের চাকরের কারণেই হচ্ছে। সে যদি মানুষের সহজাদা নাও হয়, তবুও সে প্রকৃতির সহজাদা, বরং বাদশা। একদিন সহজাদা শহর থেকে এসে খবর দিল যে তোমার দেশের ওপর প্রতিবেশী দেশের বাদশা হামলা করতে চলেছে। তার কাছে ঘাতক খুনিদের এক বিশাল লস্কর আছে এবং সে ঠিক করেছে যে তোমার বাদশা সালতানাত অবশ্যই দখল করে নেবে। বাদশা তো চিন্তিতই, সারা দেশের মানুষও খুব উদ্বিগ্ন, কারণ তারা শত্রু দেশের বাদশার জুলুম ও অত্যাচার সম্পর্কে জানত। সবাই ভেতর থেকে খুব ভয় পাচ্ছিল যে শেষ পর্যন্ত তাদের কি হবে। সহজাদি এটা শুনে খুব উদাস আর চিন্তিত হয়ে গেল। বলতে লাগল, তুমি কিছু করো। কলই ঘরের চাকর বলল, আমি একা কি করতে পারি? ভয় পাই যদি বাদশা আমাকে দেখে ফেলে, তবে কোথাও আমাকে কতল না করে দেয়। এমনিতে সে খুব চিন্তিত, সুতরাং আমি যা করতে পারবো তা অবশ্যই করব। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ভালো করবেন, তিনিই সব ভালো মন্দের মালিক। পরের দিন সকালে সহজাদা সহজাদিকে বলল যে সে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং তার যা সাধ্যে কুলায় সে করবে। সে যেন তার অপেক্ষা করে এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকে যাতে আল্লাহ এই দেশের মানুষকে এই কঠিন সময়ে রক্ষা করেন। সহজাদা ঘন জঙ্গলে ঢুকল, পরিজাত ঘোড়ার চুল মাটিতে ঘষল, অমনি পরিজাত ঘোড়া হাজির হল। সহজাদা বলল তার জন্য সুন্দর কিন্তু যুদ্ধ পোশাক জোগাড় করা হোক এবং একটি আকাশে উড়ন্ত তেজস্বী ঘোড়া হাজির করা হোক এবং একটি চুলের চেয়েও সূক্ষ্ম ও ধারালো তলোয়ারের ব্যবস্থা করা হোক। চোখের পলকে সব হাজির হয়ে গেল।
সহজাদা যুদ্ধ পোশাক পরল, তলোয়ার হাতে নিল এবং ঘোড়ায় সাওয়ার হয়ে যেই ঘোড়াকে ইশারা করল, ঘোড়া হাওয়ায় উঠতে উঠতে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হল। ওদিকে যুদ্ধের ময়দান সেজে গিয়েছিল এবং জালেম বাদশার ফৌজ নড়াচড়া শুরু করেছিল। এই দেশের বাদশার ফৌজের পা টলছিল। 3 সহজাদীর স্বামীরা নিজ নিজ দলের সাথে পালানোর পথ ধরেছিল। বাদশা তার কয়েকজন বিশ্বস্ত লোকের সাথে পালিয়ে যাওয়া ফৌজকে সাহস দেবার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হচ্ছিলেন। তিনি নিজের পরাজয় পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। ঠিক এমন সময় এক অন্য দৃশ্য নজরে এলো। মনে হলো যেন আসমানে বিজলি চমকাচ্ছে। একটি তেজস্বী ঘোড়া আকাশে লাফিয়ে আসছে। সে যেখান দিয়ে যাচ্ছিল মাথার শাড়ি কেটে দিচ্ছিল। লাশগুলো মাটিতে পড়ে ছটপট করছিল, আর সেই সাওয়ারি বারবার ফিরে ফিরে তাদের ওপর হামলা করছিল। জালেম বাদশার ফৌজ যখন এই দৃশ্য দেখল, তাদের পা উপড়ে গেল। তারা সবাই প্রাণ বাঁচাতে পিছু হটতে বাধ্য হল। এই দেশের পালিয়ে যাওয়া ফৌজ ফিরে এলো এবং জালেম বাদশা ও তার ফৌজ এমনভাবে পালালো যে পেছনে শুধু ধুলোবালির তুফান রেখে গেল। বাদশা আসমানের দিকে তাকালেন, শুধু এটুকুই দেখতে পেলেন যে এক অত্যন্ত সুন্দর ঘোড়া সওয়ার পক্ষীরাজ ঘোড়ায় সওয়ার ছিল, যার হাতে একটি বড় তলোয়ার ছিল, যা সেই ঘোড়াতে ঘোড়াতে অত্যন্ত দ্রুত গতিতে আসমানে গিয়ে নজরের আড়াল হয়ে গেল। সহজাদা জঙ্গলের সেই নির্জন জায়গায় নামল যেখানে যুদ্ধের সরঞ্জাম চেয়েছিল। চুল ঘষতেই পরিজাত ঘোড়া আবার হাজির হল। সব সরঞ্জাম তাকে দিয়ে দিল এবং নিজের পুরনো রূপ ধরে গাধার গাড়িতে চড়ে গুহার দিকে রওনা হল। ওদিকে সহজাদি যে ব্যাকুল হয়ে সহজাদার অপেক্ষায় ছিল, ঘন গাছের পেছনে লুকিয়ে প্রতি মুহূর্তের খবর শুনছিল। সাধারণ মানুষ আর ফৌজিদের কাফেলা এই রাস্তা দিয়েই যাচ্ছিল। জয়ের খবর আসছিল, আর সেই সাথে এক অদ্ভুত সাহায্যের কথাও বলা হচ্ছিল। কেউ বলছিল, বাহ, কি উড়ন্ত ঘোড়া ছিল, আর কি সেই সহজাদা! তার হাতে এমন তলোয়ার ছিল যা শত্রু ফৌজের গলার ওপর গলা কেটে দিচ্ছিল। সেই না থাকলে আমাদের ফৌজের সাহস তো ভেঙেই গিয়েছিল। না জানি সে কে ছিল আর কোথা থেকে এসেছিল। জয়ের পর কেবল চোখ এতটুকুই দেখল যে সেই দিগন্তের ওপারে কোথাও হারিয়ে গেল। না জানি কেন সহজাদির মনে হল যে হোক না হোক এটা আমার সেই কলইঘরের চাকরই হবে। সে মনে মনে তাকেই উড়ন্ত ঘোড়ায় চড়া দেখছিল। এমন সময় সেই কলইঘরের চাকরকে তার গাধার গাড়ি সমেত আসতে দেখল, কিন্তু তার মনে হচ্ছিল সে যেন তার সেই উড়ন্ত ঘোড়াতেই চড়ে আসছে। কাছে এসে সহজাদা জয়ের খবর শোনাল এবং আল্লাহর শুকর আদায় করতে বলল। সহজাদি খুব আদরের সাথে বলল, শেষ পর্যন্ত তুমি কেন বলো না যে তুমি কে? কলইঘরের চাকরের সেই একই উত্তর ছিল যে আমি সেই কলইঘরের চাকর যাকে তুমি দুটো মোহর দিতে। এটা শুনে তার সব স্বপ্ন ভেঙে যেত, আর সে ভাবত হয়তো সে সত্যি কথাই বলছে। এখন এই দেশের বাদশারও অবস্থা শুনুন, যে দেশের সেই সহজাদা ছিল। বাদশা সহজাদার এভাবে উধাও হয়ে যাওয়ায় খুব উদাস ছিলেন। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। তিনি এটাই ভাবতেন যে তিনি যদি মারা যান তবে এই তখ্তের উত্তরাধিকারী কে হবে। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান ছিল না। তার মনে সন্দেহ হতে শুরু করল যে হয়তো তার দ্বিতীয় স্ত্রী এমন পরিবেশ তৈরি করেছে যাতে তার ছেলে তার থেকে দূরে চলে যায়। এই সন্দেহ তার তখন হল যখন রাজবৈদ্য তার রোগের সমাধান ঘোড়ার বাচ্চার কলিজার গোশত বলে ঘোষণা করেছিলেন। ঘোড়া আর সহজাদা গায়েব হবার পর তিনি দেখলেন তার স্ত্রীর কিছুই হয়নি, বরং সে আরও সুস্থ হয়ে উঠেছে। যখন রাজবৈদ্যর কাছে বাদশা তাঁর স্ত্রীর সুস্থতার কারণ জানতে চাইলেন, তিনি শুধু এটুকুই বললেন যে রবের ইচ্ছার ওপর কেউ কি বলতে পারে। তার জবাবে বাদশা সন্তুষ্ট না হলেও তিনি কোনো সন্দেহের কথা প্রকাশ করলেন না। একদিন বাদশাহ তার ছেলের খুব মনে পড়তে লাগল, তাই দরবারে না গিয়ে তিনি মহলেই এদিকে ওদিকে পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে তার মাটির নিচের গোপন ঘরের তয়খানার কথা মনে পড়ল, যেখানে তার প্রথম স্ত্রী ও সন্তানের অনেক স্মৃতি রাখা ছিল। তিনি ভাবলেন, কেন আজ জিনিসগুলো দেখেই মন হালকা করা যাক। তিনি তার স্ত্রীর রুমের দিকে চললেন। গোপন ঘরে যাওয়ার রাস্তা ওখান দিয়েই ছিল। তিনি যখন রুমের ভেতর ঢুকলেন তখন দেখে অবাক হলেন যে রানী রুমে নেই। সারা মহলেও তিনি তার স্ত্রীকে দেখেননি, তবে তিনি কোথায়? তিনি যখন এটা ভাবছেন ঠিক তখনই দেখলেন গোপন ঘরের রাস্তাটি খোলা রয়েছে। তিনি আস্তে আস্তে নিচে নামতে লাগলেন। তিনি এত আস্তে নামলেন যে তার দ্বিতীয় স্ত্রী তার আসার কোনো শব্দই পেল না। বাদশাহ আরও সতর্ক হলেন যখন তিনি দেখলেন রানীর দাসীকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। বাদশার স্ত্রী তার উপর ঝুঁকেছিলেন এবং দুজনের মুখ তার দিকে ছিল না। বাদশাহ খুব অবাক হয়ে এই দৃশ্য দেখলেন এবং একটি বড় আলমারির আড়ালে লুকিয়ে পড়লেন।
তিনি তার স্ত্রী ও দাসীর গলার আওয়াজ পরিষ্কার শুনতে পেলেন। মহারানী আলিয়া, আমার কি দোষ যে আপনি আমাকে মেরে ফেলার জন্য গোপন ঘরে নেমেছেন? খুনের ইচ্ছা শুনে বাদশার কান খাড়া হয়ে গেল। তিনি সাবধানে উকি দিলেন তো দেখলেন রানীর হাতে খোলা খঞ্জর। রানী বললেন, তোকে খুন করা দরকার, কারণ তুই আমার সব রহস্য জানিস। তুই যদি বাদশার হাতে পড়িস তবে মহলে তুফান উঠে যাবে আর আমার ঘাড় উড়িয়ে দেওয়া হবে। দাসী বলতে লাগল, আমি আপনার প্রতি বিশ্বস্ত হয়ে ২-৩ বার সহজাদাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি এই রহস্য খুলেছিলাম যে সহজাদা যে ঘোড়ার বাচ্চাটি কিনেছে তা আসলে কোনো পরিজাত এবং সহজাদার সাথে মানুষের মতো কথা বলে। আমি বিষ দিতে ব্যর্থ হওয়ার পর ঘোড়াটিকে জবেহ করার বুদ্ধি আপনাকে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে সহজাদা তার বাবাকে কোনো কষ্ট দিতে চায় না এবং সে জানে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। ভালোবাসার কারণে সহজাদা জানত যে বাদশা তার কোনো কথাই বিশ্বাস করবেন না। তাই যখন সহজাদাকে বলা হবে যে ঘোড়ার বাচ্চাটি আপনার জন্য জবেহ করা হচ্ছে যাতে আপনার প্রাণ বাঁচানো যায়, তখন সে এতে রাজি হয়ে যাবে, কারণ সে তার বাবার সব খুশি কবুল করত। এখন আমি কি জানতাম যে সেই পরিজাত ঘোড়া তাকে কোথায় নিয়ে গেছে? খোড়ার দোহাই, আমার জান বাঁচান। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি মরে যাব, তবুও আপনার কোনো রহস্য ফাঁস করব না। বাদশাহ, দাসী ও তার দ্বিতীয় স্ত্রীর মধ্যকার প্রতিটি কথা শুনে অবাক হচ্ছিলেন। সব গল্প তার মাথায় পরিষ্কার হতে লাগল। তার কল্পনাও ছিল না যে তার মহল জড়যন্ত্রের আঁখড়া। তার দ্বিতীয় স্ত্রী দাসীর গলা কাটার আগেই তিনি দ্রুত আলমারির আড়াল থেকে বের হলেন এবং রানীর হাত ধরে এক জোরে ঝটকা দিলেন, যাতে খঞ্জরটি তার হাত থেকে দূরে পড়ে যায়। রানী যখন ঘুরে দেখলেন যে স্বয়ং বাদশাহ দাঁড়িয়ে আছেন, তিনি আতঙ্কে জ্ঞান হারালেন। বাদশাহ সব জড়যন্ত্রের কথা জেনে গিয়েছিলেন। রানীকে এক অন্ধকার কুঠরিতে বন্দী করা হলো এবং দাসীকে বের করে তার থেকে সব রহস্য বের করার পর তাকেও কুঠরিতে বন্দী করা হলো। দুজনের অপরাধ এক ছিল, তাই সঠিক সময় তাদের সাজা ঘোষণা করার কথা ছিল। ওদিকে বাদশাহ এখন তার ছেলের খোঁজের জন্য চিন্তিত হলেন। তিনি দেশের ভেতরে ও বাইরের দেশগুলোতে তার চর পাঠালেন এবং খবর দানকারীদের জন্য বড় পুরস্কারের ঘোষণা করলেন। অনেক দিন পর এক বড় প্রতিবেশী দেশ থেকে আসা এক সদাগর বাদশার সাথে দেখা করার অনুমতি চাইলেন। বাদশাহ তার সাথে নির্জনে দেখা করলেন। তিনি জানালেন যে যখন তিনি তার দেশে ছিলেন তখন তিনি এক অদ্ভুত বিয়ে দেখেছিলেন। বিয়েটি ছিল বাদশার মেয়েদের। সেই দেশের নিয়ম অনুযায়ী শহরের সব যুবকদের সহজাদীদের সামনে দিয়ে যেতে হতো এবং যে সহজাদী যার হাত ধরত বা ইশারা করত তার সাথে তার বিয়ে হয়ে যেত। সবচেয়ে ছোট সহজাদী সবসময় এমন এক যুবককে পছন্দ করেছিল যে এক কলই ঘরের চাকর ছিল এবং তার সাথেই থাকত। সেই কারিগর শাহী কারিগর ছিল। এই চাকরের দায়িত্ব ছিল শাহী মহলে প্রলেপ দেওয়া পাত্র নিয়ে যাওয়া এবং যেগুলোতে প্রলেপ দিতে হবে সেগুলো নিয়ে আসা। কম বয়স হওয়ার কারণে কলই ঘরের এই চাকরের শাহী মহলের ভেতর পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। হয়তো সে দেখতেও সুন্দর ছিল, কিন্তু নিজের রূপ লোকানোর জন্য সবসময় মুখে কালি মেখে রাখত। সহজাদী ২ বার তার হাত ধরল, কিন্তু বাদশাহ নিয়মের বাইরে গিয়ে ২ বারই তাকে সহজাদীর ভুল বলে পরের দিন আবার সবাইকে জমা হওয়ার কথা বললেন। কিন্তু তৃতীয়বারও সহজাদী না জানি কেন সেই কলই ঘরের চাকরকেই পছন্দ করল। শাহী মহাজে যাতায়াতের কারণে হতে পারে সে তাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু কেউ তা কখনো বুঝতে পারেনি। আমার ধারণা হলো সে হয়তো আপনারই ছেলে এবং ছদ্মবেশে ওখানে থাকে, আর সহজাদী তার আসল পরিচয় জেনে গিয়েছিল। বাদশাহ ও তার শাহী পরিবার তাদের মেয়ের এই কথা মেনে নেয়নি। আসল কথা কি তা আল্লাহই জানেন, কিন্তু বিয়ের পরের সকালেই বাদশাহ দুজনকে এমন এক জঙ্গলে ফেলে দিয়েছেন যেখানে বিপজ্জনক দরিন্দা আর পশুদের আস্তানা। এরপর কি হয়েছে কেউ জানে না। আমি তো আপনার দেশে ব্যবসার জন্য এসেছি। আমার জানাই ছিল না যে আপনার সহজাদা নিখোঁজ। যদি জানতাম তবে আমি আমার সন্দেহের কথা আগেই আপনাকে জানাতাম। বাদশাহ সদাগরের সব কথা মন দিয়ে শুনলেন এবং তাকে বললেন, আমি আপনাকে আমার হেফাজতে নিচ্ছি। যতক্ষণ না আমি আমার ছেলেকে ফিরে পাই বা জানতে পারি যে সে বেঁচে আছে না মরে গেছে, ততক্ষণ আপনি আমার খাস মেহমান হয়ে থাকবেন। এখন আপনার জনসমক্ষে আসা হয়তো আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ আপনি এক বিশাল রহস্য জানেন। আপনি আমাদের বড় ইনামের যোগ্য, তাই আপনার হেফাজত আমাদের কাছে ফরজ হয়ে গেছে। সদাগরের এতে কি আপত্তি থাকতে পারে? তাই তিনি বাদশার মেহমান হয়ে থাকাকে নিজের জন্য সম্মানের মনে করলেন এবং রাজি হলেন। পরের দিনই বাদশাহ অনেক দক্ষ গোয়েন্দাকে আসল খবর জানার জন্য পাঠালেন যে কলই ঘরের চাকর আসলে কে ছিল এবং এখন সে কি অবস্থায় আছে। কয়েকদিন পর গোয়েন্দারা খবর দিল যে কলই ঘরের চাকর যে দেশে কারিগরের কাছে কাজ করত সে ওই দেশের অধিবাসী ছিল না। কারিগরও জানালো যে সে জানে না ছেলেটি আসলে কোথায় থাকত। সে এক পরিশ্রমী আর খুব বুদ্ধিমান ছেলে ছিল।
সে মহলের ভেতরে যাতায়াত করত এবং বাদশার সবচেয়ে ছোট মেয়ে তাকে পছন্দ করতে শুরু করেছিল। সে চাইতো ছেলেটি মুখে কালি না মেখে পরিচ্ছন্ন হয়ে আসুক এবং ভালো পোশাকে আসুক। এই জন্য সে তাকে দুটো সোনার মোহরও দিত, যাতে সে ভালো পোশাক কিনতে পারে। কিন্তু সে সবসময় ওই একই বেশে মহলে আসত। নিয়ম অনুযায়ী সহজাদি তাকে তৃতীয়বারও পছন্দ করলে বাদশাহ মেয়ের বিয়ে তো দিলেন, কিন্তু তাকে জঙ্গলে ফেলে দিলেন। এরপর কি হয়েছে সে জানে না। বাদশাহ যখন এসব তথ্য পেলেন তখন তিনি তার ফৌজকে হুকুম দিলেন হামলার জন্য তৈরি হতে। ওদিকে যে দেশে সহজাদা থাকছিল সেখানে সে এবং সহজাদিও এক বড় হামলার খবর পেয়ে গিয়েছিল। সহজাদি কি জানত যে হামলাকারী ফৌজ স্বয়ং তার স্বামীর দেশের বাদশার? সে খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ সে জানত হামলাকারী ফৌজ আর সেই বাদশাহ খুব শক্তিশালী। কোথাও যেন তার বাবার তখ্ততাজ ছিনিয়ে না নেওয়া হয়। সহজাদি তার চিন্তার কথা কলই ঘরের চাকরকে জানাল। সহজাদা বলল, আমি একা কি করতে পারি? যেভাবে আল্লাহ তাআলা প্রতিবার কোনো পথ বের করেছেন, এবারও কোনো সমাধান বেরিয়ে আসবে। সহজাদি বলল যে বাদশার সাথে দেখা করে নিজের সাহায্যের কথা তো জানানো যেতে পারে। এটা শুনে সহজাদা বলল সে যেন হতাশ না হয়, কিছু না কিছু তো করতেই হবে। সহজাদা জানত যে দেশ হামলা করতে চলেছে সে আসলে সেই দেশের বাদশারই ছেলে। সে ভাবল বাদশার হয়তো মহলের ষড়যন্ত্রের কথা এখন জানা হয়ে গেছে। তিনি নিশ্চয়ই জেনে গেছেন কলই ঘরের চাকর কে আর কোথায়। হয়তো এটাই সময় যখন আমার আসল পরিচয় বাদশার সামনে প্রকাশ করা উচিত। এই ভাবনায় সে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে মা তাকে হুকুম দিলেন যে যখন তোমার বাবা লড়ার জন্য সৈন্য সাজাবে তখন তুমি গিয়ে তার কদমবুসি করবে। সব সত্য এখন খুলে বলো না, শুধু এখানকার বাদশার মেহেরবানির কথা মনে করিয়ে দিও, যাতে দুই দেশের মানুষের রক্তপাত বন্ধ হয়। বাকি কথা তোমার ওপর ছেড়ে দেওয়া হলো, যাতে সুযোগ বুঝে যা ফয়সালা হয় তা করতে পারো। পরের দিন যখন সহজাদা ও সহজাদির চোখ খুলল তখন চারদিকে হাহাকার পড়ে গিয়েছিল। খবর এলো যে দুই দেশের ফৌজ মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং যে কোনো সময় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতে পারে। সহজাদা তাড়াতাড়ি তার স্ত্রীর হাত ধরল এবং গুহার ভেতরে নিয়ে গিয়ে তাকে বলল যে আজ সময় এসেছে আমি আমার আসল রূপ তোমার কাছে প্রকাশ করি। তুমি আমাকে কোনো প্রশ্ন করো না, আর আমি যা বলি আর যা করি তুমি তা পালন করো। এই বলে সে পরিজাত ঘোড়ার চুল গুহার এক পাথরে ঘষল। পরিজাত ঘোড়া হাজির হতেই সে হুকুম দিল যে পুরুষ ও মহিলা শাহী পোশাকের ব্যবস্থা করা হোক এবং একটি শক্তিশালী ও তেজস্বী উড়ন্ত ঘোড়া জোগাড় করা হোক এবং চুলের চেয়েও সূক্ষ্ম ও ধারালো তলোয়ার দেওয়া হোক। চোখের পলক ফেলার আগে সব হাজির হয়ে গেল। সহজাদি অবাক হয়ে এসব দেখছিল। প্রস্তুতির পরেই সহজাদা তার ঘোড়ায় বসল। পেছনে সহজাদিকে বসিয়ে যেই ইশারা করল, ঘোড়া পলকের মাঝে যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে উড়তে শুরু করল। ওদিকে হামলা শুরু হয়ে গিয়েছিল এবং যে দেশের সহজাদি ছিল সেই দেশের বাদশার ফৌজ পিছু হটতে শুরু করেছিল। সহজাদি দেখল যে তিন দুলাভাই ময়দান ছেড়ে পালিয়ে গেছে এবং তার বাবা ও তার বিশ্বস্ত সৈন্যরা শত্রু ফৌজের ঘেরাওয়ে পড়ে আছে। হঠাৎ দুই দেশের ফৌজ আর দুই বাদশাহ আসমানে এক অদ্ভুত দৃশ্য দেখল। উড়ন্ত ঘোড়ায় সাওয়ার এক অত্যন্ত সুন্দর সহজাদা আর এক সহজাদি যুদ্ধক্ষেত্রের চক্কর দিচ্ছে। এটা দেখে দুই পক্ষের ফৌজ যুদ্ধ ভুলে এই দৃশ্য দেখতে মগ্ন হয়ে গেল। যে দেশের সহজাদি ছিল সে তো এমন দৃশ্য আগেও দেখেছিল, কিন্তু তখন ঘোড়ায় শুধু সহজাদাকেই দেখা গিয়েছিল, যাকে তারা চিনতে পারেনি। তার কারণেই তার দেশ জয় পেয়েছিল, নয়তো তখনও পরাজয় নিশ্চিত ছিল। সে বুঝল আজও আল্লাহ তার জন্য কোনো সাহায্য পাঠিয়েছেন। হঠাৎ সে দেখল সেই উড়ন্ত ঘোড়া ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে যুদ্ধ বন্ধ করা হোক, নয়তো ফল খুব ভয়ানক হবে। ঘোষণা শুনেই যুদ্ধ থামিয়ে দেওয়া হলো। দুই দেশের সৈন্যরা যার যার জায়গায় ফিরে গেল। যেই যুদ্ধ থামল, দর্শকরা দেখল যে সেই উড়ন্ত ঘোড়া উড়তে উড়তে হামলাকারী বাদশার কাছে গিয়ে নামল। ঘোড়ায় বসা শাহজাদা জলদি নেমে বাদশার কদমবুসি করতে শুরু করল। বাদশাহ অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন যে হঠাৎ তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, আরে এ তো আমার খোয়া যাওয়া বেটা। বাদশাহ তার ছেলেকে চিনে ফেলেছিলেন। দুজনেই খুশির চোখে জল ফেলছিলেন। শাহজাদি তো বটেই, দুই দেশের লস্কর অবাক হয়ে এই তামাশা দেখছিল। শাহজাদা তার স্ত্রীকে কাছে আসার ইশারা করল এবং জানালো যে ইনি আমার আব্বাজান, আর বাদশাকে বলল ইনি আমার স্ত্রী এবং আপনি যে দেশে হামলা করেছেন এটি সেই দেশের বাদশার মেয়ে। দুই বাদশাহ ও তাদের ফৌজ কাছে চলে এলো। শাহজাদি নিজের বাবাকে চিনতে পারল এবং চিন্তিত হল যে এখন কি হবে। শাহজাদা এগিয়ে গিয়ে তারও কদমবুসি করল এবং বলল, যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ ছিল না, আর আমি আমার পরিচয় আপনাকে দিতে পারিনি। যুদ্ধ শেষ হল।
সৈন্যরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। তখন শাহেজাদা শাহেজাদির হাত ধরে সাথে নিয়ে যেতে চাইল। শাহেজাদার বাবা শাহেজাদার হাত ধরে বললেন, এই দেশের শাহেজাদিকে ও এভাবে সাথে নিতে পারবে না। শাহেজাদা খুব চিন্তিত হয়ে পড়ল। শাহেজাদির চোখেও পানি চলে এলো, আর শাহেজাদির বাবাও ব্যথিত হলেন। সবাই যখন অবাক আর চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে, তখন শাহেজাদার বাবা ঘোষণা করলেন, বিয়ে আর বিদায় অনুষ্ঠান, তাও আবার বাদশাদের ছেলে মেয়েদের, এভাবে হয় না। আমরা পরের সপ্তাহে বড় শান শওকতের সাথে বরযাত্রী নিয়ে আসব। তারপর শাহেজাদির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার এই পিয়ারি বেটিকে বড় শাহী আন্দাজে ধুমধাম করে বিদায় করে নিয়ে যাব। এই ঘোষণার সাথে সাথে দুই দেশের সৈন্যরা খুশিতে স্লোগান দিল। এটি এমন এক দৃশ্য ছিল যা কেউ কখনো দেখেনি। দুই দেশে এক সপ্তাহ ধরে বিয়ের উৎসব চলল। বিদায়বেলায় শাহেজাদির বাবা বললেন, কত খুশির দিন, দুই সালতানাত এক সম্পর্কে বাধা পড়ছে। এমন সময় আমি আপনাদের সামনে এক প্রস্তাব রাখছি। আমিও বুড়ো হয়ে গেছি আর আপনিও বয়স্ক, আপনার কোনো ছেলে সন্তান নেই, আর আমারও এই একটিই সন্তান। আমার পরে তো আমার ছেলে সালতানাতের মালিক হবে, কিন্তু আপনার পরে আপনার দেশ যেন বিশৃঙ্খলার শিকার না হয়, তাই কেমন এমন করা যাক যে আমরা দুজনেই আমাদের জীবদ্দশায় দুই দেশকে এক করে দিয়ে আমাদের সামনে শাহেজাদাকে দুই দেশের বাদশা বানিয়ে দিই। বাদশার প্রস্তাব শুনে মনে হল ওই দেশের বাদশা হয়তো এমনটাই ভাবছিলেন। অমনি ঘোষণা হল এবং শাহেজাদার রাজ্যাভিষেক সম্পন্ন হল। জমিন আর আসমান এক কাহিনীর শেষ এত সুন্দর করে দিল যে পুরো মানব ইতিহাস অবাক হয়ে দেখল। দুই দেশ এক হয়ে দুনিয়ার এক বড় শক্তিতে পরিণত হল। প্রিয় বন্ধুরা, কাহিনী ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের কিস্সা কাহিনী দেখার জন্য দেখতে থাকুন সালাম ভয়েস। শুক্রিয়া।